সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক এহসান চৌধুরী রচিত কাঠিমামা সিরিজের প্রথম গল্প যোগীপোতার মাঠ। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। বসেছিলাম তালবেতাল ক্লাবে। সভাপতি কাঠিমামা যথারীতি তার তেপায়া চেয়ারটায় বসে আসর জমিয়ে রেখেছেন। কথা হচ্ছিল অতিপ্রাকৃত ঘটনা নিয়ে, মানে এই ভূত প্রেতের ব্যাপার আর কি। আর এই ভূত প্রসঙ্গ নিয়ে চেপে ধরতেই কাঠিমামা নানা রকম তালবাহানা করে শেষ পর্যন্ত কড়া রকম নস্যি নাকে ভরলেন এবং তার বরাবরের অভ্যাস মতো হাঁচি কাশির পর্ব শেষ করে কৃপার দৃষ্টিতে আমাদের দেখে নিয়ে অবশেষে মুখ খুললেন। তাহলে ঘটনাটা শোনাতেই হবে? হ্যাঁ মামা, না বললে আর ছাড়ছি নে। বেশ, শোন তাহলে। আমার এক ছোটবেলার বন্ধু আলফাজ, ভূতে তার দারুণ অবিশ্বাস। অতিপ্রাকৃত কোনো ব্যাপারের কথা উঠলেই সে রেগে চিৎকার করে বলে ওঠে, আমি ভূত বিশ্বাস করি না। তোদের মতো ছোকরাদের কাছেই ভূত আসে, পারলে আমার কাছে আসতে বলিস। যদি আমার সামনে কখনো ভূত আসে, এক চড়ে ভূতের মাথা ঘুরিয়ে দেব। অবশ্য এই বীরত্ব যে একেবারেই ঠুনকো নয় তা আমি জানতাম। আমাদের সাথে বাজি ধরে রাতে মহাশ্মশানেও সে রাত কাটিয়েছে। নিশুতি রাতে ডাকিনীর ন্যাড়া বটতলায় একা রাত কাটিয়েছে। এছাড়াও তার বিভিন্ন ভৌতিক স্থানে রাত কাটানোর অভিজ্ঞতা আছে। তাই যথেচ্ছা বলাতে ভূত পেতের বিপক্ষে এবং প্রতিবাদ করার ক্ষমতাও কারো ছিল না। এমনই যখন নাজুক অবস্থা, সে সময় হঠাৎ একদিন এহেন পরিস্থিতিতে পড়ে গেলাম যার পর থেকে আলফাজের বাহাদুরি একদম জিরো। এমনকি সন্ধ্যার পর ঘোরাফেরাও কমিয়ে দিল সে। কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। একদিন ভোরে আমঝুপির মরাখালে কাদার মধ্যে পড়ে থাকা অজ্ঞান দেহটা পাওয়া গেল তার। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সবে। আমরা 4 বন্ধু মোটামুটি পাশ করেছি। আমি, শহীদ, মনির ও আলফাজ। বাড়ি থেকে মিষ্টি খাওয়ার জন্য বেশ কিছু টাকা পেয়ে গেলাম। কিন্তু মিষ্টি পাই কোথায়? আমাদের পেচালপুর থেকে মাইল 5 দূরে জামতলার হাট, সেখানেই গোটা 2 মিষ্টির দোকান আছে। সুতরাং মিষ্টি খেতে হলে সেখানে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। এমনিতেই বিকেল হয়ে গেছে। তারপর বর্ষার দিন, আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। সুতরাং সন্ধ্যা ঘনিয়ে আসবে খুব দ্রুতই। এই অবেলায় 3 মাইল রাস্তা পেরিয়ে যোগীপোতার মাঠের ওপর দিয়ে গিয়ে গ্রামে ফেরা আমাদের কাছে বেশ কঠিন একটা কাজ হবে। এছাড়া যোগীপোতার মাঠ পার হতে গেলে বুকে সাহস দরকার। প্রসঙ্গত, যোগীপোতার মাঠ সম্পর্কে আশেপাশে বেশ খানিকটা দুর্নাম রয়েছে। মাঠের ঠিক মাঝামাঝি বিশাল এক বট গাছ, কয়েকশো বছরের পুরনো তো হবেই। ঠিক তার তলা দিয়ে গরুর গাড়ি চলার কাঁচামাটি ফেলা পথ। সারা বছর মাঠে অল্প বিস্তর পানি জমে থাকে বলে সেই পথ দিয়ে সবাই চলাফেরা করে। কিন্তু তাও দিনের বেলা যাওয়া যায়। সন্ধ্যার পর ওই মাঠ দিয়ে কেউই বা বাড়ি ফিরতে চায় না। যদিও বা যায়, তবে সঙ্গে অনেক লোক থাকতে হয়। হাতে থাকতে হয় হারিকেন বা মশাল। জোরে জোরে গল্প করতে করতে তারা দ্রুত মাঠ পার হয়ে যায়। কেউ এদিক ওদিক তাকায় না, কারণ অনেকেই নাকি বিভৎস সব দৃশ্য দেখে এখানে। হয়তো বট গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে, অথবা গাছের আগায় পাতার উপর দাঁড়িয়ে লম্বা লিকলিকে কোনো সাদা কাপড় পরা স্ত্রীলোক খিলখিল করে হাসছে। আবার কখনো বট গাছের মধ্য থেকে অদৃশ্য কারা যেন হা হা হি হি করে প্রাণ কাঁপানো শব্দ করে হাসে। পথচারীদের রক্ত হিম হয়ে যায়। এই সব পরিবেশে অতি বড় সাহসী পুরুষের বুকের রক্তও শুকিয়ে যায়। যদি কেউ দলছুট হয়ে পালাতে যায়, তাহলে পরে তার লাশ যোগীপোতার মাঠের কোনো এক পাড়ে পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার বদ্ধ উন্মাদও হয়ে যায়। এছাড়া যোগীপোতার মাঠের নামকরণ সম্পর্কে বেশ কিছু কাহিনী প্রচলিত আছে। জানা যায়, একদা এই অঞ্চলে কয়েক ঘর যোগীর বসবাস ছিল। এই সম্প্রদায়ের লোকজন মারা গেলে তাদের মৃতদেহ সৎকারের যে প্রথা প্রচলিত ছিল তা সত্যিই অদ্ভুত। এরা মৃতদেহ পোড়ায় না, বরং গোড় দেয়। কুয়োর মতো গর্ত খুঁড়ে মৃতদেহের মাথা নিচে ও পা উপরে রেখে সরাসরি পুঁতে ফেলে। এর থেকে যোগীপোতার মাঠের নামের উৎপত্তি। এত কথার অবতারণা এজন্যই যে সন্ধ্যার পর মাঠটাকে যেন ভয়ঙ্কর মনে হয়। কিন্তু কেন মনে হয় তার কোনো ব্যাখ্যা নেই। যা হোক, এর থেকে সন্ধ্যার পর ওই মাঠ পার হওয়ার ব্যাপারে মানুষের অনীহার কারণ সহজেই বোঝা যায়।
আমরা যেহেতু সব ঘটনাই জানতাম, তাই জামতলার হাটে এই অবেলায় অসময়ে বের হওয়ার প্রথম আপত্তি তুলেছিল মনির। শহীদও খুব একটা রাজি ছিল না, তবে আমিও আলফাজ রাজি থাকায় ওরা না করতে পারল না। আমরা 4 জন মিলে বের হলাম। গ্রাম সীমানায় আমঝুপির মরাখাল পেরিয়ে আমরা যখন আমঝুপির মাঠে পৌঁছালাম, তখন বেলা 3টা কি 3:30 হবে। এক সময় এই খালকে ঘিরে অসংখ্য আম গাছের ঝোপঝাড় থাকায় খালটাকে আমঝুপির খালও বলা হয়। এখন আম গাছের সংখ্যা অনেক কমে গেছে, ঝোপঝাড় তো নেই বললেই চলে। খালে বর্ষার সময় পানি হাঁটুর উপর এখন ওঠে না, অন্য সময় শুকনো খটখটে। যা হোক, খাল পার হয়ে আমরা গরুর গাড়ি চলার রাস্তা বরাবর হাঁটতে লাগলাম। বিশাল চওড়া মাঠ, দুপাশে সবই চাষের জমি, শুধু মাঝ বরাবর যোগীপোতার মাঠের বিভীষিকা। সেই বিশাল বটগাছ একা দাঁড়িয়ে আছে, তার ওপারে দিগন্তে দেখা যায় জামতলির সীমানা। আমাদের চতুর্দিকের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ধানের চারা, সবুজের শোভা ঘিরে আছে যেন চারদিকে। এইসব নৈসর্গিক শোভা দেখতে দেখতে ও নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যে মাঠ পাড়ি দিলাম এবং জামতলি গ্রামের সীমানায় পৌঁছে গেলাম তা খেয়াল করিনি। নিজেদের সোনালী ভবিষ্যৎ নিয়ে চর্চায় এতই ব্যস্ত ছিলাম যে কিভাবে সেই ভয়ঙ্কর বুড়ো বটতলা পার হয়ে এসেছি তা নিজেরাও জানি না। যা হোক, এ নিয়ে বেশি মাথা কামালাম না। আমরা ব্যস্ত ছিলাম হাটে ময়রার দোকানের খোঁজে। একটু সন্ধানেই পেয়ে গেলাম একটা দোকান, সেটাই হলো অধর ময়রার দোকান। দিনটা হাটবার না হওয়ায় হাটে তেমন লোকজন ছিল না, শুধুমাত্র কয়েক ঘর দোকানি দোকান খুলে নিজেদের মধ্যে গল্পগুজব করছে। একটা নেড়িকুত্তা শরীরে কামড় দিয়ে মাছি তাড়ানোর চেষ্টা করছে। অধর দোকানেই ছিল, কিন্তু দুঃসংবাদ এটাই যে মিষ্টি একদমই তৈরি ছিল না, কারণ হাটবার ছাড়া মিষ্টি খুব একটা বিক্রি হয় না, তাই অসময়ে মিষ্টি বানায় না। তবে আগামীকাল যেহেতু হাটবার, সেজন্য অধর ও তার ছেলে মিষ্টি বানাতে বসেছে। কিছু দেরি করলে টাটকা মিষ্টি দিতে পারবে বলে জানালো। সুতরাং অপেক্ষা করতে লাগলাম আমরা। দোকানের সামনে বেঞ্চের ওপর বসে আমরা মিষ্টি বানানো দেখতে লাগলাম, কিভাবে ছানা কেটে গোল গোল রসগোল্লা তৈরি করে চিনির রসে ফেলে জাল দিচ্ছে, কিভাবে কড়াইতে চিনি ও ছানার কড়া পাকের সন্দেশ তৈরি হচ্ছে। এইসব দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে গেছে টের পাইনি। শেষ পর্যন্ত মিষ্টি খেয়ে ও কয়েক হাঁড়ি মিষ্টি নিয়ে যখন দোকান থেকে আমরা বেরোলাম, তখন রাত ঠিক 8টা হবে। গ্রামের দিকে রওনা দেব করেও পা যেন উঠাতে পারছি না। বিশেষ করে যোগীপোতার মাঠের যে দুর্নাম তা আমাদের সবারই জানা ছিল, তাই আমিও আলফাজ ধমক না দিলে ওরা ফিরতো কিনা সন্দেহ। আমি তখন বলেছিলাম, ফিরে তোরা যাবি না এখানেই রাত কাটাবি? আমি প্রথম ওদের ধমক দিয়েছিলাম। তো তখন মনির বলেছিল, এই তো ভালো করে হাঁড়িগুলো বেঁধে নেই। অধর দরজার সামনে দাঁড়িয়েছিল। অধর বলল, দাদারা রাতে আর গ্রামে নাই বা গেলেন কেন? আলফাজ প্রশ্ন করলো। মাঠটা ভালো না, তাছাড়া ওতে আমরা পরোয়া করি না, আমি জবাব দিয়েছিলাম। না মানে আমার দোকানে কাঁথা বালিশ সবই আছে, রাতটা না হয় কাটিয়েই যেতেন। একথা শুনে শহীদ রাজি হয়ে যায়। আমি বলেছিলাম, যত সব ভিতর ডিম। তখন শহীদ বলল, কাঠি তুই যাবি না থাকবি? আমি থাকবো মানে? দরকার হলে তোরা সবাই থাক, আমি একাই যেতে পারবো, আমি বলেছিলাম। রওনা দেবো এমন সময় অধর বলে ওঠে, দাদারা যাচ্ছ যাও, আর বাধা দেব না, তবে বুড়ো মানুষের একটা কথা শুনে যাও, মিষ্টির হাঁড়িগুলোর ওপর ভালো করে থুতু ছিটিয়ে দাও, আর সঙ্গে কিছু পাটখড়ির মশাল ধরিয়ে নিয়ে যাও, আগুনকে ওরা ভয় পায়। অধরের কথা মতো মিষ্টির হাঁড়িগুলোকে এঁটো করে নেওয়া হলো। শহীদ ও মনির ধোঁয়াতে মিষ্টির হাঁড়ি ঝুলিয়ে নিল। আলফাজ পাটখড়ি দিয়ে মশাল তৈরি করলো। আমি কুকুর তাড়ানোর জন্য সঙ্গে নিলাম মোটা একটা লাঠি। তারপর মশাল জ্বালানোর জন্য অধরের ম্যাচটা চেয়ে নিয়ে জামতলির ঘাট থেকে রওনা দিলাম পেচালপুরের দিকে। এ পর্যন্ত এসে কাঠিমামা বরাবরের মতো আচমকা ব্রেক নিলেন। আমরাও পড়লাম বিপদে। ঘটনা যা ঘটবার এবারই ঘটার কথা, অথচ মোক্ষম একটা সময় নিয়ে কাঠিমামা থামলেন দম নিতে। জানি এই সময় প্রশ্ন করেও কোনো সদুত্তর পাওয়া যাবে না, তবুও কেউ কেউ প্রশ্ন করতে ছাড়ে না। তারপর মামা, তারপর কি ঘটলো? থাম, একটু দম নিতে দে। মামা ধমক দিলেন। তারপর নস্যি নেবার পালা, হাঁচি ও কাশির পর্ব। সে পর্বের শেষে মুখ চোখ মুছে কাঠিমামা মুখ খুললেন আবার। হ্যাঁ, সময় তখন রাত 9টা 10টা হবে। শহরে
এটা রাত না হলেও গ্রামে তখন নিশুতি রাত। কাকপক্ষীর আওয়াজ পাওয়া যায় না। শুধু জামতলি গ্রামের কয়েকটা গ্রামরক্ষী কুকুর আমাদের দেখে পিছন নিল। গ্রাম্য কুকুরের যা স্বভাব, দূর থেকে ঘেউ ঘেউ করে, অর্থাৎ গ্রামবাসীদের সজাগ করে। আশেপাশে কোনো ঘর থেকে ঘুম জড়ানো কে যেন বলে ওঠে, এই কে রে, কে যায়? আমরা নিশ্চুপভাবে চলে গেলাম। এরপর আর কেউ উকি দিয়েও দেখেনি। নিজেদের মধ্যে নিচু কণ্ঠে কথাবার্তা বলতে বলতে আমরা গাছপালার ছায়ায় ঢাকা গ্রাম্যপথ পাড়ি দিয়ে শেষ সীমানায় এসে পৌঁছালাম। হঠাৎ সামনেরটা যেন ফাঁকা, চতুর্দিকে বিস্তীর্ণ চাষের জমি। অর্থাৎ আমরা এবার যোগীপোতার মাঠের সীমানায় এসে দাঁড়িয়েছি। চতুর্দশীর চাঁদের আলো মাঝে মাঝে উকি দিয়ে যাচ্ছে ঘন মেঘের ফাঁক দিয়ে। সেই আলোয় দেখা যাচ্ছে মাঠটা। বৃষ্টি না নামলেও যে কোনো সময় নামতে পারে বলে মনে হলো। আশেপাশের ডোবা থেকে ঘ্যাঙর ঘ্যাং করে ব্যাঙ ডাকছে। এই এক অস্বস্তিকর পরিস্থিতি। ধীরে ধীরে সতর্কভাবে এগিয়ে যাচ্ছি আমরা। হঠাৎ বিদ্যুতের ঝলকে পথঘাট চারদিক আলোকিত হয়ে উঠল এবং সেই আলোয় চোখে পড়ল অদূরে দণ্ডায়মান বিশাল ঝাঁকড়া বটগাছ। অদূরে দেখা যাচ্ছে ঝাঁকড়া সেই বটগাছটি একা দাঁড়িয়ে আছে গম্ভীরভাবে। পিছনে ফেলে আসা জামতলির হাট ও গ্রাম দূর গাছপালার ছায়ায় অস্পষ্ট হয়ে গেছে। মেথোপথ পাড়ি দিয়ে আমরা হাঁটতে লাগলাম। সামনের বটগাছটা পাড়ি দিতে পারলেই নিশ্চিন্ত। সুতরাং কর্দমাক্ত গরুর গাড়ি চলা পথের ওপর দিয়ে হাঁটতে লাগলাম। মশালটা ধরিয়ে নিলে ভালো হতো, মনির বলে উঠল। সাথে সাথে শহীদ ম্যাচ জেলে মশালটা ধরালো। আমি বললাম, যত সব ছেলে মানুষই, বিদ্যুতের আলোতে পথ দেখাই যাচ্ছে। তখন মনির বলল, তা হোক, অধর বলে দিয়েছে মশাল জেলে যেতে, যত সব ভিতর ডিম। চল চল। নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছিলাম আমরা। এর মাঝে কোনো ঘটনার শিকার আমরা হইনি। দূর গ্রামের কুকুরগুলোকে তখনও ঘেউ ঘেউ করে ডাকতে শুনলাম। মাঝে মাঝে শিয়ালের ডাকও শোনা যাচ্ছিল। বটগাছটার কাছাকাছি যেতেই হঠাৎ বাচ্চা ছেলের কান্নার মতো শব্দ ভেসে এলো। সাথে সাথে সবাই থমকে দাঁড়ালাম। পর মুহূর্তে আলফাজ হো হো করে হাসতে লাগলো। আলফাজ বলল, এটা হয়তো শকুনের ডাক। কি রে কাঠি, তুইও শেষ পর্যন্ত ভয় পেলি নাকি? আমি বললাম, মাথা খারাপ, এটা যে শকুনের বাচ্চার ডাক তা তো আমি আগে থেকেই জানি। চুপ করে দেখছিলাম তোদের সাহসের বহর কত দূর। তা বলো, চল জলদি চল, অনেক রাত হয়ে যাচ্ছে। বটগাছের তলা দিয়ে যাবো না বাবা, বরং 8 মাইল দূরে ঘুরে যাব। মনিরকে দেখলাম ভয়ে কাঁপছে। বেশ, কাদা পাক ঘাটতে চাইলে মাঠে নাম। শহীদ বলল, তাও ভালো, তাও আমি মাঠের মধ্যে যাবো না। আমরা বারবার এদিক ওদিক তাকাতে লাগলাম। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকে যতটা দেখা যায় ততটা দেখতে লাগলাম। এই বটগাছটাকে কেন্দ্র করে লোকের মুখে অনেক কথা শুনেছি। যেসব ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে ভেবেছিলাম তার কোনোটাই ঘটল না। সুতরাং বেশ নির্ভাবনায় এবং সাহসের সাথেই আমরা পথ চলতে লাগলাম। মাঝ মাঠে পৌঁছাতেই বিদ্যুতের আলোয় আমাদের পেচালপুর গ্রামের সীমানা রেখা চোখে পড়ল। তখন ভাবলাম, আমরা তো এসেই গেছি। এমন সময় লম্বা কিছু একটা লোকের মতো আমরা দেখতে পেলাম। গজ 30 বা 40-এর আগে আগে হেঁটে চলেছে আমাদের একই পথ ধরে। শহীদ প্রথমে চেঁচিয়ে উঠে বলল, এই দেখ দেখ, ওটা কে? কে জানি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তার কথায় লোকটার ছায়া শরীর দেখতে পেলাম সবাই। ততক্ষণে মোটামুটি স্বাভাবিক সাহস ফিরে এসেছে আমাদের, কারণ অনেক আগেই আমরা সেই ভয়ঙ্কর বটতলা পার হয়ে এসেছি। সুতরাং বেশ সাহস ভরে হাঁক দিল আলফাজ, এই কে যায় সামনে? লোকটা সম্ভবত শুনলো কথাটা, কিন্তু জবাব দিল না। মনে হলো একবার পিছনে ফিরে দেখলো আমাদের, তারপর জোরে পা চালাতে লাগলো। আমরাও জোর দিলাম পায়ে। উদ্দেশ্য, পাশে গিয়ে দেখবো লোকটাকে। এত রাতে যখন পথে বের হয়েছে তখন নিশ্চয়ই ভালো মানুষ নয়, চোর ডাকাত হতে পারে। লোকটা বোধ করি আমাদের উদ্দেশ্যটা আজ করতে পেরেছে। জোরে পা চালাতে লাগলো, তাই এত জোরে হেঁটে নাগাল পেলাম না লোকটার। আলফাজ উত্তেজিত হয়ে বলল, দেখি বেটাকে ধরা যায় নাকি। এবং বলার সাথে সাথেই দ্রুত দৌড় দিল। আমরাও সাধ্যমতো জোরে পা চালালাম। সেই মেঘ জমা অন্ধকার কাঁচামাটির পথে হোঁচট খেয়ে টাল সামলে এগিয়ে যাওয়া খুবই কঠিন ব্যাপার। বিদ্যুতের চমক ছিল না, তাই বারবার পড়ে যাচ্ছিলাম। আমাদের দুজনের কাছে যে পাটখড়ির মশাল ছিল তার সামান্য আলোয় পথ ভালো করে দেখা যায় না। হঠাৎ অন্ধকারে আলফাজ হারিয়ে যাওয়ায় বিব্রত বোধ করছিলাম। জোরে জোরে তার নাম ধরে ডাকাডাকি শুরু করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না।
মাঠে নেমেই গায়েব হয়ে গেল। আর আমাদের সামনে যে লম্বা লোকটা ছিল তারও কোনো হদিস নেই, ভৌতিক কাণ্ডের মতো। আর ঠিক সেই মুহূর্তে আমাদের পেছনে একটা বিড়াল ডেকে উঠল। চমকে পিছন ফিরে দেখলাম বিড়ালটাকে, কুচকুচে কালো, বেশ বড়সড় একটা জ্যান্ত বিড়াল। মাঝপথে যেন মাটি ফুঁড়ে উঠে এসেছে। এতক্ষণ কোনো রকম ভয় ছিল না আমাদের, কিন্তু মশালের আলোয় বিড়ালটাকে দেখে ও তার ডাক শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মতো সাহসী পুরুষেরও এখন মনে ভয় যাচ্ছে। ইন্দ্রিয় চালু থাকায় যা বোঝা গেল তা হলো আমাদের আশেপাশে হয়তো কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। এখানে এই মাঠের মধ্যে বিড়াল আসবে কোত্থেকে? শহীদ আমাকে তখন ফিসফিস করে বলল, ভালো করে দেখতো এটা বিড়াল না অন্য কিছু। আমি বললাম, কারো পোষা বিড়াল হতে পারে, হয়তো পথ হারিয়ে ফেলেছে, তাই মানুষ দেখে সঙ্গ নিয়েছে। আমরা আবার পথ চলতে শুরু করলাম। বিড়ালটাও মিও মিও ডাকতে ডাকতে আমাদের পেছনে চলতে লাগলো। একবার ওটা ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, এভাবে আমাদের চারপাশে ঘোরাফেরা করতে লাগলো। আলফাজ বিড়ালটাকে বলল, যা ভাগ। কিন্তু বিড়ালটা দাঁত মুখ খিচিয়ে তেড়ে এলো আমাদের দিকে। শুধু আমাদের হাতের মশালটা দেখে এগোতে পারলো না। রেগে গেল আলফাজ, আমার হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিয়ে আক্রমণ করতে গেল বিড়ালটাকে, কিন্তু ছুটে যাবার আগেই নিজেই পিছলে পড়ে গেল কাদার মধ্যে। হাত থেকে লাঠিটা ছিটকে কোথায় যেন পড়ে গেল। তখন আমি বললাম, ভাব খারাপ। আলফাজ আমার কানে কানে বলল, এটা মনে হয় বিড়াল না রে, এটা অন্য কিছু হতে পারে, এটা মনে হয় ভূত। আমি বললাম, এখন যদি আমাদের আক্রমণ করে বসে তাহলে কি হবে? তখন আলফাজ বলল, একটা বিড়াল আমাদের আক্রমণ করার সাহস পাবে না, আমরা চারজন আর ও একা। দ্বিতীয়ত, আমাদের হাতে যতক্ষণ মশাল আছে ততক্ষণও কাছে ফিরবে না। শহীদ ও মুনিরকে আসল কথা বলার দরকার নেই, কারণ ওরা ভয় পাবে। তুই বরং একটা মশাল জেলে আগে আগে চল, আমি তোর সাথে আছি। আলফাজ বলল, তাই ভালো। আলফাজ আর একটা মশাল জ্বালিয়ে নিয়ে চলল। আমি ধীরে ধীরে সরে গেলাম পেছনে। মধ্যে ওদের দুজনকে দিয়ে আলফাজকে দিলাম সামনে। বিড়ালটা একদম সবার শেষে মিয়াও মিয়াও করে ডাকতে ডাকতে এখনও আমাদের পেছনে আসছে। বিরক্তিকর ব্যাপার, কতক্ষণ সহ্য করা যায় এই বিড়ালটাকে? মশালটা তার দিকে তাক করে ছুটে গেলাম আমি। সাথে সাথে অবাক কাণ্ড, ধপ করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল বিড়ালটা। ভাবলাম আপদ গেছে। তখন দেখি আরেক কাণ্ড, হঠাৎ আমাদের চারদিকে ঘিরে হাজার হাজার শিয়াল সমস্বরে ডেকে উঠল। এই ডাক শুনে আমরা সবাই থমকে দাঁড়ালাম। আমরা বেশ ভয় পেতে লাগলাম। তারপর ঘটল এক ভয়ানক দৃশ্য। সেই ঘন অন্ধকারে চতুর্দিকে শিয়ালের সবুজ চোখ দেখতে পেলাম। চোখগুলো যেন দপদপ করে জ্বলছে। ধীরে ধীরে কাছে আসছে চোখগুলো, আমাদের ঘিরে ফেলছে। আলফাজ বলল, কাঠি, আর উপায় নেই রে। আমি বললাম, উপায় আছে, মশাল যেন না নেভে। এই আলোর মধ্যে দিয়ে এগিয়ে চল, আগুন থাকতে থাকতে আমাদের এই মাঠ পেরোতে হবে। শিয়ালগুলো এমনভাবে চিৎকার করতে লাগলো যেন কানের পর্দা ফেটে যাবে। আমরা ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। আমরা প্রায় পৌঁছে গেছি। পেঁচালপুর দেখা যাচ্ছে এখন খুব কাছ থেকে। আর সামান্য পথ, পা চালালেই চলবে। পা চালিয়ে চল সবাই। আমি এগোলাম ওদের সবাইকে কভার করে। আলফাজ পেছনে থাকলো সবার। দেখলাম আমার অনুমানই ঠিক, মশালের আলো দেখে পিছিয়ে যাচ্ছে চোখগুলো। তবে আমাদের ভয় দেখানোর জন্য তাদের চালিয়ে যাওয়া হুক্কা হুয়া চিৎকার যেন বন্ধই হচ্ছে না। কানের প্রায় দফা রফা অবস্থা। এ থেকে অব্যাহতি পাওয়ার জন্য কি করা যায় তাই ভাবছিলাম। এমন সময় আলফাজ চিৎকার দিয়ে বলে উঠল, কাঠি। আমি বললাম, কি বলছিস রে? তখন ও বলল, একটা ব্যবস্থা কর, কান যে ফেটে যাবে। আমি বললাম, ভাবছি কি করা যায়। জলদি কর, কিছু একটা করতেই হবে। এই ভুতুরে ডাকা সহ্য হচ্ছে না। মনে হচ্ছে মশাল দিয়ে বেটাদের আচ্ছা মতো পেটাই। তখন আমি বাকি সবাইকে বললাম, আমার সাথে পা মিলিয়ে চলতে থাক। এ পর্যন্ত এসে কাঠিমামা ব্রেক নিলেন। বাস্তবিকই অনেকক্ষণ ধরে মামা একটানা বকবক করে যাচ্ছিলেন। তারও কিছুটা বিশ্রাম দরকার। আমরা যে বুঝি না তা নয়, তবে মামার যা বরাবরের অভ্যাস, সেই ক্লাইম্যাক্স পয়েন্টে এসে ব্রেক দেওয়া আমাদের একদম পছন্দ হয় না। আর তিনিও বরাবর এমন এক সময় বেছে নেন যখন আমাদের টেনশন বেড়ে যায়। সুতরাং আমরা চেঁচামেচি করে উঠি, কি হলো মামা, থামলেন যে? আপনি যেখানে সেখানে ব্রেক দেন কেন? একদম ভালো লাগে না এই অভ্যাসটা। তা আমাকে একটু দম ফেলতেও দিবি না? আগে পরে দম ফেললেই পারেন। এই দেখ, এত হিসেব করে বলা যায়?
সব কিছুর হিসেব থাকে আর এই হিসেব থাকে না বুঝি? না, তোদের নিয়ে আর পারা যায় না। বলছি দাঁড়া। হ্যাঁ, যা বলছিলাম, সেই ভৌতিক ডাকের ব্যাপারটা নিয়ে ভাবলাম খানিকক্ষণ এবং তারপর একটা সলিউশন বের করলাম। ছোটবেলা থেকেই জন্তু জানোয়ারের ডাক নকল করার অভ্যাস ছিল আমার, আর বাঘ, কুত্তা সহ অনেক প্রাণীর ডাকই আমি দিতে পারতাম। দরাজ গলায় প্রথমে ও ও ও করে, তারপর ভৌ ভৌ, ভোয়াক ভোয়াক, প্রচণ্ড ধমকে দিলাম কুত্তার ডাক, তার সাথে গলা মিলিয়ে দিল আলফাজ, এবং সে ডাকের সাথে সাথে সারা পেঁচালপুরের কুত্তাগুলো ডাকতে লাগলো এলোপাথারি। খাল পেরিয়ে হঠাৎ মাঠে দৌড়ে এলো ওরা। হঠাৎই কুত্তাদের সরব চিৎকার ও আগমনের অবস্থা বেগতিক দেখে ভৌতিক শিয়ালরা পালিয়ে গেল, আর তাদের টিকিট দেখাও পেলাম না। আমরা খুব খুশি হলাম। রাত তখন প্রায় 11টা। পরদিন সকালে আমাদের এই অ্যাডভেঞ্চারের ঘটনা যখন আমরা সবাইকে বললাম, তখন দলে দলে মানুষ ভিড় করলো আমাদের দেখতে। সে আর এক অদ্ভুত ব্যাপার, সেই গল্প না হয় অন্যদিন বলবো। আমরা যে সবাই সুস্থ স্বাভাবিকভাবে সেই মাঠ পেরিয়ে আসতে পেরেছি, এটা জেনেই লোকজন অবাক হয়ে গেল। আর কোনো কথা বলার সুযোগ দিলেন না কাঠিমামা। মুখে স্ক্রু পেটে নস্যির ডিব্বা বের করলেন পাঞ্জাবির পকেট থেকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।